মায়ের আশীর্বাদ নিয়ে ছোট্ট ছেলেটা রামচন্দ্র বড় হয়ে গেল, পণ্ডিত হয়ে গেল। মায়েরা এমন বড় পণ্ডিত হলো, সারা দেশ বিদেশে রামচন্দ্রের নাম পাতায় পাতায় স্বর্ণাক্ষরে। এত বড় পণ্ডিত শুধু পণ্ডিত নয়, তখনকার দিনে কবিরাজি চিকিৎসকও পাণ্ডিত্য, যাকে বলে আয়ুর্বেদিক চিকিৎসক। এখনকার কি বলে আয়ুর্বেদিক, তখনকার বলে কবিরাজি চিকিৎসক। ওই যে গাছ পাতা তুলে দিয়ে যেগুলো করে না, ওগুলো বলে আয়ুর্বেদিক। যাই হোক, পণ্ডিতে শিক্ষায় দীক্ষায় বিরাট গুণী হয়ে গেল, বিরাট পণ্ডিত। আর ও মায়েরা, শাস্ত্রে কথা আছে, যার রূপও ভালো, যার গুণও ভালো, তার বাড়িতে কাল লাইন পড়ে গো বাবা। মায়েদের হাসি দেখেছে, যার রূপও ভালো, যার গুণও ভালো, তার বাড়িতে কাল লাইন পড়ে। লাইন আর পড়বে কি, ভূমি হা হা এমন ঘুমাচ্ছে, ঘাড় ভেঙে চলে যাচ্ছে, তবু ঘুম ছাড়ে না। মায়েরা, যার রূপও ভালো, যার গুণও ভালো, তার বাড়িতে কাল লাইন পড়বে, মেয়ের বাবার লাইন পড়বে। মেয়ের বাবার লাইন পড়ে গেল। ও দামোদর পণ্ডিত, এই তোমার বাড়ির নাতিটাকে কি সুন্দর দেখতে গো, একেবারে ময়ূর ছাড়া কার্তিক, কি সুন্দর গায়ের রং, টকবক টকবক করে ফুটছে। ও দামোদর পণ্ডিত, আমার বাড়ির মেয়েটাকে তোমার বাড়ির নাত বউ করবে? কিছু মনে করবেন না মায়েরা, যেমন পাত্র তার তেমনি পাত্রী দরকার, যেমন দেবা তার তেমনি দেবী দরকার। এই যে মনে করুন আমি কীর্তন গাই, সারা জায়গায় আমি কীর্তন গিয়ে বেড়াই। এইবার মনে করুন আমার যে গিন্নি হবে, আমার যে স্ত্রী হবে, তাকে কীর্তন করার দরকার নেই, ন্যূনতম কীর্তনটা বুঝবে তো নাকি গো? কীর্তন বুঝবে না? কীর্তনটা বুঝবে। এবার মনে করুন আমি কীর্তন করতে এসেছি, এখানে আমাদের এখানে কীর্তন করে সারা জায়গায় কীর্তন করে বেড়াচ্ছি, আর আমার যে গিন্নি হবে সে কীর্তন তীর্তন জানে না, বোঝেই না। আমি রাত জেগে কীর্তন গিয়ে বাড়ি যাবো, সকালবেলা বলে বলবো, ওগো চলো না দুজন মিলে কীর্তন করে, সে আমাকে ধমক দেবে, চুপ করো, কীর্তন তীর্তন বাদ দাও, চলো দুজন মিলে একটু নাচ। তাহলে কি হবে? ঝাঁটামুকুর হবে না? যেমন পাত্র তেমন পাত্রী। শঙ্করাচার্য মহারাজ কি বলছে? কন্যা কাময়ত রূপম, যে আমার পাত্র হবে, যে আমার স্বামী হবে, তাকে যেন দেখতে যেন অপূর্ব রূপমান হয়। আর মাতা শ্রুতম, মায়েরা মন দিয়ে শোনো, যে আমার জামাই হবে তার পকেটে যেন মালকড়িটা যেন ঠিকঠাক থাকে। না, আমার জামাই যদি এক্ষুনি, আমার মেয়ে যদি এক্ষুনি চায় একটা লিপস্টিক, আমার জামাই দেবে কোথা দিয়ে? আর মাতা শ্রুতম জ্ঞাত পুরো বিচ্ছন্তি, আত্মীয় স্বজন কি চাইবে? ছেলেটা আমার জাতের হোক। আর পাড়া প্রতিবেশী কি চাইবে? ছেলে রোগা হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, দেখার দরকার নাই। আমাদের যখন নিমন্ত্রণটা করবে, এমন খাওয়া খাবো যেন আমাকে যেন 1 মাস যেন হসপিটালে ভর্তি থাকতে হয়। হ্যাঁ, তা সবার চিন্তা, কিন্তু আমার রামচন্দ্র সে সবসময় গুরুদেবের চিন্তা, সে সবসময় ভগবানের চিন্তা। তাই ভগবানের সেবার জন্য একটা মেয়ে খোঁজা হচ্ছে। কোথায়? মায়েরা, রামচন্দ্রের জন্য একটা সুশ্রীমান নারী খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায়? ওই মুর্শিদাবাদ জেলায়, যে জেলাটায় একটা সুন্দরী সুশ্রীমান নারী, সেই মেয়েটার নাম কি জানো? যার নাম হচ্ছে রত্নমালা। রামচন্দ্রের সঙ্গে রত্নমালার বিয়ে ঠিক হয়ে গেল। দামোদর পণ্ডিত হাতে একটা সোনার বালা নিয়ে রত্নমালাকে পরিয়ে দিয়ে বলছে, মা রত্নমালা, তুমি আমার বাড়ির নাত বউ হবে। মা, আমার নাতি যাকে যেমন দেখতে তার তেমন গুণ, তুমি আমার নাতিকে সুখী রেখো, সংসারে রাখো, আমার নাতিকে তুমি শিক্ষা দিও, আমার নাতিকে তুমি খুব ভালো রেখো। আর ও মায়েরা, রত্নমালা কি করেছে? প্রত্যেকবার ওই সোমবার করে বাবা ভোলানাথের মাথায় জল ঢালে। এখনকার দিনে যেমন ছেলে মেয়েরা জল ঢেলে কি বলে? আমার এখনকার দিনে মেয়েরা জল ঢেলে কি বলে? ওই যে শিব চতুর্দশী করেছো শিব চতুর্দশী, এখানে অনেক মেয়েরা করেছে। আসতে একটু বলি, এই শিব চতুর্দশীর দিন আমার একটা গান ছিল, ওই কলকাতার সায়েন্স সিটির এপারে গানটা ছিল। তা আমরা গান দলবল নিয়ে গিয়েছি শিব চতুর্দশীর দিন। যে বাড়িতে থাকতে দিয়েছে সে গিন্নি কি করেছে, ভালো করে সাজুগুজু করে হাতে ডাব নিয়ে, জল নিয়ে, গঙ্গা জল নিয়ে বাড়ি থেকে বেরোবে বলে মন স্থির করেছে, বাবার মাথায় জল ঢালবে। এমন তো সময় স্বামী বলছে, ও গিন্নি, তুমি তো 4 প্রহর জল ঢালবে, তা তুমি তো বাড়ি আসবে না সারাটা, তুমি একটা কাজ করো না, আমার জন্য 1 কাপ একটু চা করো না। যেই এমন কথা বলেছে, গিন্নির সঙ্গে সঙ্গে রেগে গিয়ে চিন্তা করুন। আর সত্যি কথা, আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে ঘুম থেকে উঠে বললাম, ও মা, তুমি কোথায় যাচ্ছ? বলে, জানো না আজকে শিব চতুর্দশী, আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। আমি বলি, খবরদার বাবার মাথায় জল ঢেলো না, ও জল বাবা তোমার নেবে না।
যে স্বামীকে শ্রদ্ধা করতে জানো না, ভক্তি করতে জানো না, তার জল বাবা নেয় না। যাই হোক, রামচন্দ্রের জন্য যে রত্নমালা পাওয়া গেল, সেই রত্নমালার হাতে সোনার বালা দিয়ে সুন্দর করে বরণ করে নিয়ে আর রামচন্দ্রের সঙ্গে রত্নমালার বিবাহ প্রস্তাব ঠিক হয়ে গেল। আর এদিকে রামচন্দ্র মাথায় মুকুট পরে, বরের মুকুট পরে পালকিতে করে বিয়ে করতে যাচ্ছে কোথায়? ওই রত্নমালাকে। অমায়রা, কিন্তু রামচন্দ্র কি ভক্ত, তাই ভক্তের মুখে তো সবসময় ভগবানের নাম হবে, তাই ভগবানের নাম করতে করতে যাচ্ছে। হে রাধে, আমি যে তোমার চরণে মন প্রাণ সমর্পণ করেছি, তুমি রক্ষা করো। তুমি যদি কাউকে বাঁচাও তাকে কেউ মারতে পারে না, আর তুমি যদি কাউকে মারো তাকে কেউ বাঁচাতে পারে না। তাই আমি কেন, জগৎ সংসারে সবাই বলবে একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। এটা দেখুন শিক্ষা। রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে। এখনকার দিনে ছেলেমেয়েরা কি করে বিয়ে করতে গেলে? আমার বিয়ে হচ্ছে, পিছনে যেন ডিজে 10টা বক্স থাকে, আর প্রত্যেকটা বক্স যেন বাজে ছি রে ননি ছি ছি ছি। আমার বিয়ে হচ্ছে, হ্যাঁ, যেন সবাই যেন বাজে কাঁচা বাদাম ভাজা বাদাম। কিন্তু রামচন্দ্র বিয়ে করতে যাচ্ছে, ছে যেমন গাইছে অপরকে গাইছে। ওগো, তোমরা একবার বলবে, কি বলবে? তুমি বিয়ে করতে যাচ্ছ, ভালো করে বরের মতো থাকো, রাজার মতো। ওগো, আমি তো রাজা, কেন না যে আমি ভগবানকে ভালোবাসি। তাহলে কি বলতে হবে? বলো, কি বলবো? কি একবার বলো, ভজ মন রাধে। কি মায়েরা, কি 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 বুঝবে? কি বুঝবে? রাধে কি গোবিন্দ গোপাল। তাই সবাই মিলে একবার হাত তোলো, সবাই মিলে হাত তোলো। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাতটা তুলবে পরে। তোমরা জগন্নাথ প্রভুকে ভালোবাসো তো? ভালোবাসো? সত্যি কথা, সত্যি ভালোবাসো? সত্যি? মা কালে দিব্যি হরি হরি বল। তাহলে দেখি কেমন ভালোবাসো, দেখি। ঠিক আছে, যারা 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 আমার প্রভুকে ভালোবাসো না, তারপর উলু ধরে দাও দেখি। হরি বল হরি বল, ও হরি বল হরি বল। বাবা, একই ভালোবাসা গো। আমি কি বলেছি? যারা যারা ভালোবাসো না উলু ধ্বনি দাও। যেই বলেছে হরিবল কথাটা শুনতে হবে, বুঝতে। মায়েদের হাসি দেখেছো? আহা গো, হ্যাঁ, এইটাই হচ্ছে ভালো। হাসিটা রাখবে ভালো। বাহ, এটা মুখে হাসি চোখে জল, এটাই নিয়েই তো জীবন আমাদের। তাই চলো সবাই মিলে বলবো, সবাই মিলে তোমরা বলবে, কণ্ঠ কণ্ঠ মিলিয়ে গাইবে সেই ভগবানের নাম। যেমন রামচন্দ্র গাইছে, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন ভজ মন রাধে গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল। যাই হোক আমায়রা, ভজ মন রাধে গোবিন্দ নাম করতে করতে ওই রামচন্দ্র রত্নমালাকে বিয়ে করতে গেল। বিয়ে করলো। যদি নং হৃদয়ং মম তদস্তি হৃদয়ং তম, যদি নং হৃদয়ং মম তদস্তি হৃদয়ং তব। শাস্ত্রের আচার বিচার মেনে রামচন্দ্র রত্নমালার বিয়ে হয়ে গেল। এইবার তো আসল জায়গায় ঢুকবো। এই যে মায়েরা, একদম চঞ্চল নয়। রামচন্দ্র রত্নমালা বিয়ে করে ওই মুর্শিদাবাদ জেলা থেকে আসছে বর্ধমান জেলা। তোমরা রাস্তাটা জানবে না, আমরা বেশি দূর জানি তো, ওগুলো ওইদিকে। মুর্শিদাবাদ জেলা পেরোলে, বহরমপুর পেরোলে, বেলডাঙ্গা পেরোলে, পলাশি পেরোনোর পর একটা কালনা কাটোয়া সুরধনী গঙ্গা বয়ে যায়। তোমরা যদি ঘুরতে যাও দেখতে পারবে। ওই কালনা কাটোয়া সুরধনী গঙ্গার পাশ থেকে রেল লাইনটা চলে গেছে একদম সোজা কাটোয়া লোকাল ধরে। ওই যে কালনা কাটোয়া সুরধনী গঙ্গা পেরিয়ে একটা গ্রাম পড়ে, সেই গ্রামে আমাদের কিছুদিন আগেই কীর্তন ছিল। মুর্শিদাবাদ বর্ধমান জেলার মধ্যে ওই গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম, মানে দিয়াশা গ্রাম থেকে। আমাদের দিয়াশায় প্রোগ্রাম ছিল, কীর্তন ছিল বর্ধমান জেলার। ওই দিয়াশা থেকে মাত্র 30 মিনিট দূরে ওই গ্রামটা পড়ে। বর্ধমান জেলার মধ্যে গ্রামটার নাম হচ্ছে, মায়েরা মন দিয়ে শোনো, গ্রামটার নাম হচ্ছে জাজিক গ্রাম। কি গ্রাম বললাম? জাজিক গ্রাম। সেই জাজিক গ্রামে রামচন্দ্র রত্নমালা আসছে বিয়ে করে। কালনা কাটোয়ার সুরধনীর গঙ্গাটা যেই পেরিয়েছে, আর ওই পিছনে যে পালকির বাহন গুলো ঢাই কুড়াকুড় একদম দুম দাঁড়াকা বাড়াতে বাড়াতে যাচ্ছে। আর ওই জাজিক গ্রামে বটগাছ তলায় বসেছিল এক সাধু বাবা। এই যেমন আমি কীর্তন করছি, আমার কীর্তন আপনারা শুনছেন, ওই সাধু বাবা ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ সবাই শুনছে। সাধু বাবাকে
অমায়রা, ওই যে চৈতন্য মহাপ্রভু পুরীধামে দাঁড়িয়ে নিতাই চাঁদকে কথা দিয়েছিল, আমি পৃথিবীতে আমি আবার আসবো, আমার নাম হবে শ্রীনিবাস আচার্য ঠাকুর মহাশয়। নিতাই চাঁদ আবার আসবে, নাম হবে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আর গদাধর তুমি আবার আসবে, তোমার নাম হবে রামচন্দ্র কবিরাজ ঠাকুর মহাশয়। ব্যাস, যোগে যোগ মিলে গেছে। শ্রীনিবাস আচার্য ভাগবত পাঠ করছে, আর ভক্তরা মনে মনে ভাবছে, ও গুরুদেব, ও বাবা, ওই তো মনে হচ্ছে বিয়ে বাড়ির পালকে যাচ্ছে গো, ওরা তো ভাগবতের মানে টানে বোঝে না। তুমি এক কাজ করো, ওরা চলে যাক, ওরা চলে গেলে আবার তুমি ভাগবত পাঠ করবে, আমরা মন দিয়ে শুনবো। আচার্য প্রভু মনে মনে বলছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু আচার্য প্রভু মনে মনে চিন্তা করলেন, আস্তে, এমন কে যায় যার জন্য আমার ভাগবত পাঠ বন্ধ হয়ে যায়? কে যায় যার জন্য আমার ভাগবত পাঠ বন্ধ হয়ে যাচ্ছে? আমাকে দেখতে হবে। এই বলে আচার্য প্রভু আমার এক পা দুপা করতে করতে আচার্য প্রভু আমার, ওই দেখো প্রভু আমার, এটা হচ্ছে কীর্তনের স্টাইল। আমি যখন রবীন্দ্রনাথ গাইবো রবীন্দ্রনাথের গানের মতো, যখন ক্লাসিক্যাল গাইছি ক্লাসিক্যালের মতো, যখন গজল গাইবো গজলের মতো, যখন কীর্তন গাইবো কীর্তনের মতো, কিচ্ছু কারোর সঙ্গে গুলিয়ে গেলে হবে না। এটা হচ্ছে কীর্তনের ভাবধারা। এই দেখো, আচার্য প্রভু আমার এক পা দুপা করতে করতে যখন আমার এক পা দুপা করতে করতে যখন পালকির মধ্যে যখন নয়ন দিল, পালকির মধ্যে যখন নয়ন দিল, দেখলো মনে হলো যেন চেনা চেনা মানুষ বলে মনে হয়। মধ্যম সুলভম সুদুর্লভম লভম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলে উমানি ভবদ ভগিনীতম নিয়তরে স্বাত্মহং গুরু কর্ণধারম। পৃথিবীতে এমন কি আছে যারা আমার ভগবানকে বিশ্বাস করে না? পৃথিবীতে এমন মানুষ জানে না, কেউ যদি একবার গোবিন্দের চরণটা যদি ধরে একবার বলতে পারি, ওগো দয়াময় গো, 84 লক্ষে মানব জন্মের মধ্যে মাত্র 4 লক্ষ বার মানবে জন্মে পেলাম। এই 4 লক্ষ মানবে জন্মের মধ্যে হয়তো বা এমন কোন দেশে জন্ম নিলাম যে দেশে আমার হরিনাম যাইনি। হয়তো বা এমন ঘরে জন্ম নিলাম যে ঘরে হরিনাম পছন্দ করে না। হয়তো বা এমন দেশে জন্ম নিলাম যে দেশে হরিনাম প্রচলন নাই। অনেক ভাগ্যের বলে এমন সোনার ভারতবর্ষে জন্ম নিলাম, কেউ যদি একবার অযাচিত ভাবে হা গৌর তোমার হরাম বলে একবার যদি হরি বল বলতে পারে, শ্রীনিবাস আচার্যের বদন থেকে এই কথাটা যেই বেরিয়ে গেল, আমায়রা যে শুনলো সেই শুনলো, আর যে শুনলো না তারা বাড়ি চলে গেল। লোহা যতই ভারী হোক না কেন একজনের আকর্ষণে তাকে যেতে হয়। কে বলো তো মায়েরা? চুম্বক যদি একবার তাকে আকর্ষণ করে, লোহা যতই ভারী হোক না কেন তার পথে যাবেই যাবে। যাই হোক, এদিকে সুন্দরী স্ত্রীকে নিয়ে বাড়ি চলে এলো। কাল রাত্রি হলো, পাড়ার লোকেরা চব্যচর্ষের লেক চেপে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। এইবার ফুল সজ্জার রাত এসেছে। আস্তে আস্তে, কেউ কথা বলবেন না এই জায়গাটা।
আপনাদের চরণ ধরে নিবেদন। একদম লীলার মেন পয়েন্ট, টার্নিং পয়েন্টে চলে এসেছি। একদম কেউ কথা বলবেন না মায়ের, একদম চরণ ধরে নিবেদন। রত্নমালায় আমার দামি বেনারসি কাপড়ে পড়ে বসে আছেন পালঙ্কের উপরে রামচন্দ্র আমার। আহ, সবাইকে বিদায় দিয়ে রামচন্দ্র আজকে ফুলসজ্জার কক্ষে প্রবেশ করেছে। রত্নমালার সঙ্গে সঙ্গে রামচন্দ্রকে প্রণাম করছে, স্বামী এসো। রত্নমালা, আহ, তুমি ভালো আছো তো রত্নমালা? হ্যাঁ স্বামী, আমি বড় ভালো আছি। আচ্ছা রত্নমালা, আমার বাড়ির পরিবারকে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আপনাকে যেমন দেখতে, আপনার রূপ তেমন, গুণ তেমন। এটা কটা নারীর ভাগ্যে ঘটে, আমার ভাগ্যে হয়েছে, তাই ভগবান আমায় দিয়েছে। বাহ রত্নমালা, আমার জেনে বড় ভালো লাগলো যে তুমি সুখে আছো। আচ্ছা রত্নমালা, আমি একটা কথা বলি। ওই যে আমরা কালনা কাটোয়ার রাস্তা ধরে যখন আসছিলাম, একটা সাধু বাবা আমার বদন দর্শন করে বলল, আমার নাকি জন্ম হয়েছে রাধা গোবিন্দর সেবা করবার জন্য, আমার জন্ম মায়ার সংসার করবার জন্য নয়। এই কথাটা শুনে তোমার কি মনে হয়? রত্নমালা বলে, স্বামী আমি যতদূর জানি সাধু সন্ন্যাসীরা যখন দু একটা কথা বলে তারা ভেবে চিনতে বলে। তা তোমার যদি জন্ম হয় রাধা গোবিন্দের চরণ সেবা করবার জন্য, তুমি করবে, এতে বলার কি আছে? তখন রামচন্দ্র বলে, ওগো রত্নমালা, আমার যদি জন্ম হয়, আমার যদি জন্ম হয় রাধা গোবিন্দের চরণে সেবা করবার জন্য, তাহলে তো আমার আর মায়ার সংসার করা হলো না। ওগো বলো রত্নমালা গো, আমি সংসার করব না রাধা গোবিন্দের চরণ সেবা করব? রত্নমালা বলে, স্বামী তুমি দুই করবে? না না না, দুই নৌকায় পা দিয়ে চলার মতো অভ্যাস আমার নাই। তুমি যদি বলো রাধা গোবিন্দের চরণ সেবা করব, তাহলে রাধা গোবিন্দ চরণ সেবা করার মতোই করব। আর তুমি যদি বলো সংসার করব, তাহলে সংসার করব। আর তুমি যদি বলো রাধা গোবিন্দের চরণ সেবা করব, তাহলে শোনো রত্নমালা, এই মুহূর্তে এই রাত্রে তোমাকে আমায় পরিত্যাগ করে সারা জীবনের মতো গৌর ভজনার জন্য চলে যেতে হবে। এমন কথা যেই বলেছি, রত্নমালার মাথায় যেন পড়লো বজ্রাঘাত। স্বামী, এ তুমি কি কথা শোনালে? আজকের এই দিনটা একটা স্বামীর কাছে তার স্ত্রীর নিজের জীবনটাকে মেলে ধরে, একটা প্রেমিকের কাছে তার প্রেমিকের নিজের জীবনটা মেলে ধরে। হ্যাঁ, এমন কথা বলো না স্বামী। তাহলে কি তুমি স্ত্রীর কর্তব্য জানো না? আমি যেতে চাই, আমায় ছেড়ে দাও। কিন্তু রত্নমালা, আমায় বিদায় দাও। স্ত্রী রত্নমালা বলছে, স্বামী গো, এই তো রজনীতে তোমায় আমি যেতে দেব না। কেন? আমি জানি গভীর রাত্রে কত সাপের ভয়, কত বাঘের ভয়। সেই সাপ বাঘ যদি তোমায় একবার আঘাত হানে, আমি তো ঘরে বসে থাকতে পারবো না। আমায় তুমি বলো না। কিন্তু রামচন্দ্র বলছে, রত্নমালা, রত্নমালা তুমি আমায় বিদায় দাও, আমি পারবো না। তখন রামচন্দ্র বলে, ওগো রত্নমালা, তাহলে তুমি কি স্ত্রীর কর্তব্য জানো না? আমি জানি। তোমার দাদু আমার একটা সোনার বালা পরিয়ে দিয়ে বলেছিল স্বামীর ধর্মকে সহযোগিতা করা। তাই যদি হয় আমি ধর্ম করতে যাচ্ছি, আমায় ছেড়ে দাও। কিন্তু রত্নমালা বলে, এই গহন বনে রজনীতে আমি তোমায় যেতে দেব না। কাল প্রভাত হয়ে গেলে চলে যাবে চিরদিনের মধ্যে রাধা গোবিন্দের চরণে। এই জায়গাটা কত সুন্দর একটা ঠুংরি অঙ্কের গান আছে বাবা। আহা, বাবা বাবা, কি সুন্দর গান। বলছে প্রেমিক যখন প্রেমিকাকে বাধা দেয়, তখন হচ্ছে প্রেমিকার ভাব দর্শন করা, এটা প্রেমিকের দর্শন করার লক্ষণ। কি সুন্দর গান বলছে দেখুন। রত্নমালা স্বামীর চরণ ধরে স্বামীকে বলছে, স্বামী গো, আমি তোমায় যেতে দেব না, আজ রজনীটা কোন রকম ভাবে কাটিয়ে যা।
নিষেতে বন পথে যেতে তোমায় দেব না, বাবা দেব না। একদম মায়েরা গভীর ভাবে শুনুন। দেব না গো, দেব না রজনীতে, যেতে তোমায় দেব না।